জাতীয় সংসদ নির্বাচনের ঠিক আগ মুহূর্তে রাজনীতির মাঠে ঘটে যাচ্ছে এক অভাবনীয় ঘটনা। ঢাকা রাজপথ ছেড়ে দিয়ে জামায়াত ইসলামী কি উত্তরবঙ্গে তাদের গোপন দুর্গ গড়ে তুলছে? কেন রাজধানীর মতো গুরুত্বপূর্ণ জায়গায় জোট সঙ্গীদের জন্য অকাতরে আসন ছেড়ে দিচ্ছে দলটি? এর পেছনে কি শুধুই উদারতা, নাকি রয়েছে দীর্ঘমেয়াদী কোনো সূক্ষ্ম হিসাব নিকাশ? বর্ডার বেল্ট বা সীমান্ত এলাকায় জামায়াতের এই অতি আগ্রহের আসল কারণটি জানলে আপনি চমকে উঠবেন। আজকের এই ভিডিওতে আমরা উন্মোচন করব নির্বাচনের আগে দলটির আসন ভাগাভাগির সেই গোপন মাস্টার প্ল্যান, যা পাল্টে দিতে পারে আগামী সংসদের পুরো চিত্র। আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রার্থী মনোনয়নে এক অত্যন্ত কৌশলী এবং চমকপ্রদ অবস্থান নিয়েছে জামায়াত ইসলামী। রাজনীতির সাধারণ সমীকরণে মনে হতে পারে রাজধানী ঢাকা বা চট্টগ্রামের মতো মেট্রোপলিটন শহরগুলোই ক্ষমতার কেন্দ্রবিন্দু, কিন্তু জামায়াতের এবারের ছকটা একেবারেই ভিন্ন। তারা এবার পাখির চোখ করেছে দেশের উত্তর এবং দক্ষিণ অঞ্চলকে। দলের নীতি নির্ধারকদের টেবিলের ম্যাপে লাল দাগ পড়েছে সেই সব আসনে যেখানে অতীতে তারা হয় বিজয়ী হয়েছে, নয়তো খুব সামান্য ভোটে হেরেছে। কৌশলটা পরিষ্কার, যেখানে জেতার সম্ভাবনা শতভাগ সেখানে কোনো ঝুঁকি নয়, আর যেখানে সাংগঠনিক শক্তি কিছুটা দুর্বল বা জোটের শরিকরা শক্তিশালী সেখানে উদারতা দেখিয়ে মিত্রদের খুশি রাখা। বিশেষ করে দেশের উত্তর ও দক্ষিণের জনপদের গ্রামীণ আসনগুলোতে গত এক বছর ধরে নীরবে সাংগঠনিক তৎপরতা জোরদার করেছে দলটি। জরিপ, পরিসংখ্যান এবং মাঠে রাজনীতির চুলচেরা বিশ্লেষণ করেই তারা পা ফেলছে। জামায়াত ইসলামীর এই নির্বাচনী ব্লু প্রিন্টের সবচেয়ে বিস্ময়কর দিকটি হলো ঢাকা বিভাগ এবং এর আশেপাশের অঞ্চল নিয়ে তাদের সিদ্ধান্ত। রাজধানী ঢাকা, ময়মনসিংহ, টাঙ্গাইল এবং কুমিল্লার মতো গুরুত্বপূর্ণ অঞ্চলগুলোতে তারা জোটের শরিকদের জন্য সর্বোচ্চ ছাড় দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। সাধারণ দৃষ্টিতে মনে হতে পারে জামায়াত হয়তো পিছু হটছে, কিন্তু বিশ্লেষকরা বলছেন ভিন্ন কথা। এটি তাদের এক ধাপ পিছিয়ে দুই ধাপ এগোনোর কৌশল। বিশেষ করে রাজধানী ঢাকায় জামায়াত তাদের জোটের প্রধান শরিক এনসিপি এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রভাবপুষ্ট নতুন ধারা রাজনীতিকদের জন্য গুরুত্বপূর্ণ আসনগুলো ফাঁকা রেখেছে। ভিডিও ফুটেজ ও মাঠের খবরে দেখা যাচ্ছে নাহিদ ইসলাম এবং নাসির উদ্দিন পাটোয়ারির মতো তরুণ তুর্কিদের জন্য জামায়াত ও শিবিরের নিবেদিত প্রাণ নেতাকর্মীরা দিনরাত মাঠে ঘাম ঝরাচ্ছেন। একইভাবে কুমিল্লায় হাসনাত আবদুল্লাহকে বিজয়ী করার জন্য জামায়াতের কর্মী বাহিনীকে সর্বশক্তি নিয়োগের নির্দেশ দেওয়া হয়েছে। দলের হাইকমান্ড থেকে পরিষ্কার বার্তা, জোটের প্রার্থীদের বিজয় নিশ্চিত করতে হবে নিজেদের প্রার্থীর মতোই গুরুত্ব দিয়ে। অর্থাৎ ঢাকায় নিজেদের সাইনবোর্ড কমিয়ে তারা মিত্রদের কাঁধে ভর করে পার্লামেন্টে একটি শক্তিশালী কোয়ালিশন গড়ার টার্গেট নিয়েছে। এখন নজর দেয়া যাক জামায়াতের আসল দুর্গের দিকে। সেটি হলো উত্তরবঙ্গ। রংপুর এবং রাজশাহী বিভাগকে এবার দলটির পাওয়ার হাউস বা শক্তির উৎস হিসেবে চিহ্নিত করা হয়েছে। পরিসংখ্যানটি লক্ষ্য করুন। রংপুর বিভাগের মোট 33টি আসনের মধ্যে জামায়াত তাদের শরিকদের জন্য ছেড়েছে মাত্র 4টি আসন। বাকি 29টি আসনেই তারা নিজেদের প্রার্থী দিয়ে জয়ের জন্য মরিয়া। একইভাবে রাজশাহী বিভাগের 39টি আসনের মধ্যে শরিকদের কপালে জুটেছে মাত্র 3টি আসন। এই পরিসংখ্যানই বলে দিচ্ছে উত্তরবঙ্গে জামায়াত কাউকে এক চুল পরিমাণ ছাড় দিতে রাজি নয়। তবে উত্তরের এই কঠোরতার মধ্যেও কিছুটা নমনীয়তা এবং চতুরতার ছাপ আছে। রংপুর বিভাগে যে গুটি কয়েক আসন তারা ছেড়েছে সেগুলো মূলত সাম্প্রতিক ছাত্র আন্দোলনের অত্যন্ত প্রভাবশালী নেতাদের জন্য। পঞ্চগড়ে সার্জিস আলম, রংপুরে আক্তার হোসেন এবং কুড়িগ্রামে ডক্টর আতিক মুজাহিদের মতো জনপ্রিয় মুখদের বিপরীতে জামায়াত কোনো প্রার্থী দেয়নি বা জোটের স্বার্থে ছাড় দিয়েছে। এর মানে হলো তারা তারুণ্যের আবেগকে সম্মান জানাচ্ছে ঠিকই, কিন্তু নিজেদের দুর্গের মূল চাবিকাঠি হাতছাড়া করছে না। উত্তরের পর জামায়াতের সবচেয়ে বড় বাজি হলো খুলনা বিভাগ। এখানে তাদের অবস্থান আরও কঠোর, আরও অনমনীয়। খুলনা বিভাগের 36টি আসনের মধ্যে 35টি তারা নিজেদের দখলে রেখেছে, শরিকদের জন্য ছেড়েছে মাত্র 1টি আসন। এটি প্রমাণ করে খুলনা এবং সাতক্ষীরা বেল্টে জামায়াত তাদের সাংগঠনিক ভিত্তি নিয়ে কতটা আত্মবিশ্বাসী। এই অঞ্চলে তারা কোনো জোট বা মহাজোটের উপর ভরসা করতে চায় না, বরং একক শক্তিতেই তারা বৈতরণী পার হতে চায়। উত্তর ও দক্ষিণের পর জামায়াতের টার্গেটে রয়েছে চট্টগ্রাম ও সিলেট। তবে এখানে কৌশলটা মিশ্র। চট্টগ্রাম বিভাগের 58টি আসনের মধ্যে জামায়াত নিজেদের জন্য রেখেছে 33টি, বাকিগুলো ছেড়ে দেওয়া হয়েছে জোট শরিক এনসিপি এবং খেলাফত আন্দোলনের জন্য। তবে এখানে একটি সূক্ষ্ম বিভাজন রেখা আছে। উত্তর চট্টগ্রামের চেয়ে দক্ষিণ চট্টগ্রামের আসনগুলোতে জামায়াত অনেক বেশি আগ্রাসী। দক্ষিণ চট্টগ্রামের 10টি আসনের সবকটিতেই তারা নিজস্ব প্রার্থী দিয়েছে। অর্থাৎ কক্সবাজার ও বাঁশখালীর মতো এলাকাগুলোতে তারা তাদের পুরনো আধিপত্য কোনোভাবেই খর্ব হতে দেবে না।
অন্যদিকে সিলেটে 19টি আসনের মধ্যে 10টি নিজেদের হাতে রেখে বাকিগুলো খেলাফত মজলিসের মতো সমমনা ইসলামী দলগুলোর জন্য ছেড়ে দিয়েছে, যাতে ভোট ভাগাভাগি না হয়। জামায়াতের এই পুরো নির্বাচনী ম্যাপের দিকে তাকালে একটা ইন্টারেস্টিং প্যাটার্ন বা ছক চোখে পড়ে। সেটি হলো সীমান্তবর্তী আসন। বিশ্লেষণে দেখা গেছে ভারত সীমান্তবর্তী আসনগুলোর দিকে জামায়াতের বিশেষ নজর রয়েছে। রংপুর বিভাগের 17টি সীমান্তবর্তী আসনের মধ্যে 14টিতেই প্রার্থী দিয়েছে তারা। একইভাবে রাজশাহী, খুলনা ও সিলেটের বর্ডার বেল্টে তাদের প্রার্থী তালিকা পূর্ণাঙ্গ। এর পেছনের কারণ কি? ইতিহাস বলছে 1991 এবং 2001 সালের নির্বাচনে এই সীমান্তবর্তী আসনগুলোতেই জামায়াত সবচেয়ে ভালো ফলাফল করেছিল। বিভিন্ন সংস্থার গোপন জরিপে উঠে এসেছে যে এই আসনগুলোতে জামায়াতের প্রার্থীরা তাদের প্রতিদ্বন্দ্বীদের চেয়ে এগিয়ে আছেন। সীমান্ত এলাকার চোরাচালান বিরোধী সেন্টিমেন্ট, ধর্মীয় অনুশাসন এবং গ্রামীণ আর্থসামাজিক প্রেক্ষাপটকে কাজে লাগিয়ে তারা এখানে নীরব বিপ্লব ঘটাতে চায়। তবে এই মাস্টার প্ল্যানের বাইরেও কিছু চ্যালেঞ্জ ছিল। শুরুতে ইসলামী আন্দোলন বাংলাদেশের সাথে জোট বাঁধার প্রক্রিয়া শুরু হলেও শেষ পর্যন্ত তা টেকেনি। ইসলামী আন্দোলনের জন্য 44টি আসন বরাদ্দ রাখা হয়েছিল, কিন্তু তারা জোট ছেড়ে দেয় জামায়াতের হাতে এখন আরও বেশি অপশন। ধারণা করা হচ্ছে ইসলামী আন্দোলন সরে যাওয়ায় জামায়াত তাদের প্রার্থী সংখ্যা বাড়িয়ে 220-এর কোঠায় নিয়ে যেতে পারে, বিশেষ করে বরিশাল ও পিরোজপুর অঞ্চলে, যেখানে ইসলামী আন্দোলনের জন্য তারা ছাড় দেওয়ার চিন্তা করেছিল। সেখানে এখন জামায়াতের নিজস্ব প্রার্থী দিয়ে শক্তি পরীক্ষা করতে পারে। এখন প্রশ্ন হলো, জামায়াতের এই আত্মবিশ্বাসের ভিত্তি কি? এর উত্তর মিলবে 2014 সালের উপজেলা নির্বাচনের ফলাফলে। সেই নির্বাচনে বিএনপি অংশ না নিলেও জামায়াত এককভাবে অংশ নিয়েছিল এবং প্রথম 2 ধাপেই 30টির বেশি উপজেলায় চেয়ারম্যান পদে জয়লাভ করেছিল, যার অধিকাংশই ছিল রংপুর ও রাজশাহী অঞ্চলে। যদিও পরবর্তী ধাপগুলোতে কারচুপির অভিযোগ উঠেছিল, কিন্তু স্থানীয় সরকার সেই ফলাফল জামায়াতকে তৃণমূল পর্যায়ে তাদের শক্তি সম্পর্কে একটি পরিষ্কার ধারণা দিয়েছে। সেই অভিজ্ঞতায় তারা কাজে লাগাচ্ছে 2024 বা পরবর্তী জাতীয় নির্বাচনে। জরিপ কি বলছে? জামায়াত নিজস্বভাবে যে 3টি জরিপ পরিচালনা করেছে, সেখানে তারা দাবি করছে রংপুর বিভাগের 33টির মধ্যে অন্তত 25টিতে তাদের প্রার্থী জয়ী হবে, রাজশাহী বিভাগের 39টির মধ্যে 18টি এবং খুলনার 36টির মধ্যে 24টি আসনে তারা জয়ের ব্যাপারে আশাবাদী। অর্থাৎ গ্রাম বাংলার এই আসনগুলোই হবে তাদের পার্লামেন্টে যাওয়ার টিকিট। অন্যদিকে আন্তর্জাতিক সংস্থা IRI এবং এমিনেন্স অ্যাসোসিয়েটসের মতো প্রতিষ্ঠানের মতো জরিপ অবশ্য ভিন্ন কথা বলছে। তাদের মতে ঢাকা, চট্টগ্রাম ও বরিশালের মতো মেট্রোপলিটন এলাকাগুলোতে এখনও বিএনপির জনসমর্থন তুঙ্গে, প্রায় 70% কাছাকাছি। কিন্তু এই একই জরিপগুলোতেও দেখা যাচ্ছে রাজশাহী, রংপুর এবং খুলনার প্রত্যন্ত অঞ্চলে জামায়াত ও বিএনপির ব্যবধান খুব সামান্য এবং কোনো কোনো ক্ষেত্রে জামায়াত এগিয়ে। তাহলে সারসংক্ষেপ করলে কি দাঁড়ায়? জামায়াতে ইসলামী এবার খুব সচেতনভাবে শহর বনাম গ্রাম এই কৌশল বেছে নিয়েছে। তারা জানে ঢাকার গুলশান বনানীর উচ্চবিত্ত বা মধ্যবিত্ত ভোটারদের চেয়ে উত্তরবঙ্গের বা দক্ষিণ পশ্চিমাঞ্চলের খেটে খাওয়া মানুষ এবং ধর্মপ্রাণ ভোটাররাই তাদের আসল শক্তি। তাই মিডিয়ার হাইপ তোলা ঢাকার আসনগুলো তারা হেলায় ছেড়ে দিচ্ছে জোট শরিকদের হাতে, যাতে বিরোধী ভোট ভাগ না হয়। আর নিজেরা ফোকাস করছে সেসব আসনে যেখানে তাদের নীরব ভোট ব্যাংক গত 15 বছরেও অটুট ছিল। শরিকদের জন্য 100টির বেশি আসন ছাড়ার এই ঘোষণা আদতে একটি ফাঁদ হতে পারে বিরোধীদের জন্য, আবার এটি জামায়াতের জন্য কিং মেকার হওয়ার সুযোগও হতে পারে। যদি উত্তর ও দক্ষিণের গ্রামীণ জনপদ তাদের পক্ষে রায় দেয়, তবে আগামী সংসদে সরকার গঠনে জামায়াত ইসলামী একটি নির্ণায়ক শক্তি হিসেবে আবির্ভূত হবে, তাতে কোনো সন্দেহ নেই। তারা হয়তো বিরোধী দলের আসনে বসবে না, বরং ক্ষমতার অংশীদার হতে চাইবে। জামায়াতের এই কৌশল কি সফল হবে, নাকি ঢাকার আসন ছেড়ে দেওয়াটা তাদের জন্য বুমেরাং হবে, তা সময়ই বলে দেবে। তবে রাজনীতিতে যে শেষ কথা বলে কিছু নেই, তা দলটির এই অভাবনীয় ছক সাজানো দেখলেই বোঝা যায়। আপনার কি মনে হয়, উত্তরবঙ্গ কি সত্যি জামায়াতের দুর্গ হতে যাচ্ছে, নাকি এটি শুধুই তাদের জরিপের পরিসংখ্যান? কমেন্ট করে জানান আপনার মূল্যবান মতামত। আর ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। রাজনীতির সব অজানা খবর ও বিশ্লেষণ পেতে এখনই সাবস্ক্রাইব করুন গল্প নিউজ। দেখা হচ্ছে আগামী ভিডিওতে নতুন কোনো রাজনৈতিক সমীকরণ নিয়ে। আল্লাহ হাফেজ।